এসআইআর কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, সেই কারণে কিন্তু বহু জায়গায় প্রতিষ্ঠিত লোকের নাম বাদ দেওয়া হয়েছে। কারণ ওই নামগুলো বাদ গেলে খবরের কাগজে স্থান পাবে। জয় গোস্বামীর নাম বাদ গেলে অনেক বেশি আ স্থান পাবে আনন্দবাজার পত্রিকাতে। মানে অবরোধ করে রাখা, যে যা পারছে করছে। তৃণমূল কংগ্রেস কিন্তু দেখিয়ে দিল যে এসআইআর নির্বাচন কমিশন বিজেপি শুরু করেছিল বটে, কিন্তু পুরো নিয়ন্ত্রণটা তৃণমূল কংগ্রেসের দখলে। সেটা ব্যর্থতার গল্প। ২৬শে জানুয়ারি আজকে। ভারতবর্ষের সংবিধান পূর্ণ স্বাধীনতা দিয়েছে ইলেকশন কমিশনকে একটা সাংবিধানিক সংস্থা হিসাবে তার ওসেনিক পাওয়ার। কিন্তু এটা দুঃখের সাথে বলতে হচ্ছে তার আদেশ আজকে কেউ মানে না। তবে অন্য রাজ্যে যখন শান্তিপূর্ণভাবে এসআইআর হয়, অন্য রাজ্যে যখন এমনকি শুধু বিজেপি শাসিত নয়, তামিলনাড়ুতেও তো এখন এসআইআর হচ্ছে, কেরালাতে এসআইআর হচ্ছে। এইরকম পশ্চিমবাংলার মতন সর্বনাশে রাজ্যে আপনি দেখেছেন কোথাও? কিন্তু আমি বলছি আজকে গিয়ে শুভেন্দু অধিকারী বলছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব। আজকে এত দেরিতে মানে বিলম্বিত বোধোদয় কেন? এ ভোটার তালিকায় না থাকলেও আপনি ভারতীয় হতে অসুবিধে নেই। অর্থাৎ ভারতীয় হতে গেলে ভোটার তালিকার নাম তুলতেই হবে। এমন দিব্যি আপনাকে কেউ দেয়নি। সংবিধানও দেয়নি। স্যার, একেবারে প্রজাতন্ত্র দিবসে দাঁড়িয়ে এসআইআর আর মাত্র কিছুদিনই বাকি এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হতে। ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এসআইআর আপনার মতে? কতটা সফল? দেখো মানে প্রজাতন্ত্র দিবসে প্রজারা বিভ্রান্ত, আর যারা শাসন করছেন তারা প্রতিনিয়ত প্রজাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য তাদের মতন করে এসআইআর করতে চাইছেন। আর যারা এসআইআর এর দায়িত্বপ্রাপ্ত ইলেকশন কমিশন, তাদের এসআইআর পশ্চিমবাংলা এসআইআর প্রক্রিয়ায় সামান্যতম নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ হারিয়েছেন। এই মুহূর্তে তুমি যদি আমায় বলো এসআইআর পশ্চিমবাংলায় কি অবস্থা, তাহলে আমি বলবো ব্রেক ফেল করা একটা গাড়ির মতন, যে কোন দিকে যাবে কেউ বলতে পারছে না। ব্রেক ফেল করেছে ইলেকশন কমিশন, স্টিয়ারিং ঘুরিয়ে যাচ্ছে কিন্তু গাড়ি কোনো মুভমেন্ট বা থামার কোনো লক্ষণ নেই, বা কোনো ডাইরেকশন ছাড়াই চলছে এদিক ওদিক। আর এই ব্রেকের চা মানে তার যেটা কেটে দিল সেটা হলো তৃণমূল কংগ্রেস আর বিজেপি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলে গাড়ির ব্রেক, এসআইআর এর গাড়ির ব্রেকের তার কেটে দিয়েছে, সচেতন ভাবে কেটে দিয়েছে, তাদের সুবিধের দিকে তাকিয়ে কেটে দিয়েছে। আর গাড়ির যাত্রী বা গাড়ির রাস্তায় যারা আছেন যে কোনো সময় পিষে যাচ্ছেন, যে কোনো সময় তারা তাদের সদ্গতি হচ্ছে। এইরকম একটা সিচুয়েশন এসআইআর এর আছে। দেখো পশ্চিমবাংলার মানুষ তো একটা বিশুদ্ধ ভোটার তালিকা চেয়েছিল, পেল না। পেল না অনেকগুলো কারণ। আমি ইলেকশন কমিশনের জায়গা থেকে বলি, ইলেকশন কমিশন প্রথম থেকেই কোনো পরিকল্পনা ছিল না। পশ্চিমবাংলার মতন রাজ্যে তারা এসআইআর করতে এসছে, যেখানে প্রতিনিয়ত আইডেন্টিটি পলিটিক্স এর উপর ভিত্তি করে রাজনীতি হচ্ছে। সেইখানে মানে কোন রকম প্রিপারেশন ছাড়া, পরিকল্পনা ছাড়া ইলেকশন কমিশন অবজারভার নিয়োগ প্রথম থেকে না করে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ না করে কি করে এসআইআর করতে গেল, এইটা দুঃসাহস ছিল তাদের, অতি প্রত্যাশা ছিল। না হলে বলা যায় যে কোনো মাথাতেই দেওয়ার চেষ্টা করেনি। দিল্লির থেকে বসে মনে হয় কলকাতা পশ্চিমবাংলার ম্যাপটা ছোট্ট, ফলে পশ্চিমবাংলা একটা রাজ্য যার নামে যাক, এরকম একটা ভাবনা কাজ করেছিল। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এসআইআর হবে হবে করতে দেব না, মাথা ভেঙে দিব, রক্তগঙ্গা বইয়ে দিব। সত্যি রক্তগঙ্গা তৃণমূল কংগ্রেস বইয়ে দিয়ে ছাড়লো। এসআইআর কে কেন্দ্র করে যেভাবে ভাঙচুর, বিডি অফিস দখল, মানে প্রতিনিয়ত শাউটিং স্লোগান, মানে অবরোধ করে রাখা, যে যা পারছে করছে। তৃণমূল কংগ্রেস কিন্তু দেখিয়ে দিল যে এসআইআর নির্বাচন কমিশন বিজেপি শুরু করেছিল বটে, কিন্তু পুরো নিয়ন্ত্রণটা তৃণমূল কংগ্রেসের দখলে। এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ফর্ম ফিল আপ করেছিল সেটাও মানুষ জানেন। ৬,৮০০ বুথে কোনো মৃত ভোটার ছিল না।
কেন ছিল না? ইলেকশন কমিশন পরে অর্থাৎ ডিএমরা পরে মানে হয়তো ইয়ে করেছে, গোঁজামিল দিয়েছে। কিন্তু তার কারণটা হলো ওই বুথগুলোকে লোক মারা যায়নি, মারা গেছে। মৃত ভোটারদের রেখে দেওয়া হয়েছিল। এখনো হাজার হাজার মৃত ভোটার রেখে দিয়েছে। ফর্ম 7 জমা নিতে গেলে তৃণমূল কংগ্রেস রে রে করে উঠছে। ফর্ম 7 কি? যে আমি জানি এই লোকটা মৃত। ফলে এই লোকটা যাতে ভোটার তালিকায় না থাকে তার জন্য আমি ফর্ম 7 জমা দিতে যাচ্ছি। আমার হাত থেকে ফর্ম 7 কেড়ে নেওয়া হচ্ছে। আমার হাত থেকে ফর্ম 7 কেড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাকে বিডিও বলছেন যে না এখন নেওয়া যাবে না। ফর্ম 7 নেব না। এই তো গল্প। আর আরেকটা গল্প হলো ইলেকশন কমিশনের ব্যর্থতার গল্প। 26শে জানুয়ারি আজকে। ভারতবর্ষের সংবিধান পূর্ণ স্বাধীনতা দিয়েছে ইলেকশন কমিশনকে একটা সাংবিধানিক সংস্থা হিসাবে তার ওসেনিক পাওয়ার। কিন্তু এটা দুঃখের সাথে বলতে হচ্ছে তার আদেশ আজকে কেউ মানে না। ইলেকশন কমিশনের আদেশ আজকে কেউ মানে না। তৃণমূল কংগ্রেস সরকার প্রথমেই মানেনি যে এফআইআর এর কথা বলেছিল ইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটরদেরকে আজও সেই অর্ডার মানেনি। সুপ্রিম কোর্ট বলার পরেও মানেনি। ফলে আপনি বুঝতে পারছেন তো এই ইলেকশন কমিশন সবচেয়ে দুর্বলতম ইলেকশন কমিশন হিসাবে প্রতিপন্ন হয়েছে পশ্চিমবঙ্গে। গত কয়েকটা নির্বাচন যদি আপনারা দেখে থাকেন কেন্দ্রীয় বাহিনী আসে কিন্তু নিয়োগ ঠিক মতন করা হয় না। ইলেকশন কমিশন আদেশ দেয় সেগুলো রাজ্যে পালন হয় না। এ রাজ্যে যেভাবে শাসক দল চায় তার টার্মস কন্ডিশনে ভোট হয়। আর অপদার্থ বিরোধী রাজনৈতিক দলগুলো সেগুলো বছরকে বছর সহ্য করে, সহন করে। আমাদের মতন কিছু লোক শুধু বলবার চেষ্টা করি, কিন্তু তখনও আমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, বলে দেওয়া হয়। কিন্তু আলটিমেটলি কে জিতবে সেটা ইম্পর্টেন্ট আমাদের কাছে নয়। আমাদের কাছে মোর ইম্পর্টেন্ট হলো একটা বিশুদ্ধ ভোটার তালিকা হওয়া, একটা বিশুদ্ধ নির্বাচন প্রক্রিয়া হওয়া। এই যে মুম্বাইতে ৪৪টা পুরসভা নির্বাচন হলো, আপনি বিজেপি শাসিত মুম্বাইয়ের বিরুদ্ধে ১০০টা অভিযোগ আনেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নির্বাচনটা কিন্তু শান্তিপূর্ণ হয়েছিল। সেখানে শাহরুখ খান থেকে শুরু করে আমির খান প্রত্যেকেই কিন্তু নির্ভয়ে ভোট দিয়ে গেছে। সাধারণ ভোটাররা ভোট দিয়ে গেছে। কোনো বোমাগুলি ছিল না পশ্চিমবাংলার মতো। কোনো বিরোধী দলের এজেন্টকে মারধর করে বের করে দেয়নি এই এই গ্রেটার মুম্বাই নির্বাচন এবং ৪৪টা পুরসভা নির্বাচনে। লাখ লাখ লোক ভোট দিয়েছে। ফলে আমরা এই প্রশ্নগুলো তুলি যে ভারতের অন্য রাজ্যে যখন শান্তিপূর্ণভাবে এসআইআর হয়, অন্য রাজ্যে যখন এমনকি শুধু বিজেপি শাসিত নয়, তামিলনাড়ুতেও তো এখন এসআইআর হচ্ছে। কেরালাতে এসআইআর হচ্ছে। এইরকম পশ্চিমবাংলার মতন সর্বনাশে রাজ্যে আপনি দেখেছেন কোথাও? যেখানে প্রতিনিয়ত একটা বিশুদ্ধ ভোটার তালিকা যাতে না হয় তার জন্য দুটো রাজনৈতিক দল, আমি সমানভাবে দুটো রাজনৈতিক দল বলব। ডে ওয়ান থেকে কেন শুভেন্দু অধিকারী সমেত বিজেপি নেতারা বলেছে যে মানে রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ যাবে ১ কোটি। কেন বলেছে? কে তাদের দিয়েছে? নিজের থেকে কেন বলেছে? আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একটিও নাম বাদ যাবে না। তার মানে মৃত নামগুলো থাকবে। তার মানে যারা এ রাজ্য ছেড়ে চলে গেছে স্থায়ীভাবে তাদের নামগুলো থেকে যাবে। তার মানে ২ বা ততোধিক নাম আছে এমন ব্যক্তির নাম থেকে যাবে। আর এখন তৃণমূল কংগ্রেসের যে পেশি শক্তি তার কাছে ইলেকশন কমিশন হাঁটু জোর করে বসে পড়েছে। আপনি দেখবেন কোন বিশুদ্ধ ভোটার তালিকা ছাড়াই ইলেকশন কমিশন কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিবে এবং সেইটাকে নিয়ে মাঠের রাজনীতি চলবে। বিশুদ্ধ ভোটার তালিকাও আমরা পেলাম না, আর ১৫ বছরের তৃণমূল সরকারের শাসন ব্যবস্থার মূল্যায়নও হলো না। ভোট হয়ে গেল হিন্দু মুসলমানের ইস্যুকে কেন্দ্র করে, এসআইআর কে কেন্দ্র করে। আমাদের দুর্ভাগ্য রাজ্যে প্রধান বিরোধী দলের জায়গা দিয়ে যদি দেখি বিজেপি, তারাও কিন্তু আগ বাড়িয়ে প্রচুর কথা বলেছিল, আজকে যার প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস যখন অভিযোগ যেটা এসছে যে ফর্ম ফিল আপের পর্বে বুথ মানে ব্লকের পর ব্লক অফিস দখল করে যখন ফর্ম ফিল আপ করেছে, এক ব্যক্তির নাম ৫০ জায়গায় তোলা হয়েছে, এক ব্যক্তিকে ব্যবহার করে বাবা হিসেবে ব্যবহার দেখিয়ে ৫০ জায়গায় নাম তোলা হয়েছে। এরকম মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে বিস্তীর্ণ অঞ্চলে আছে। ডিটেলস তথ্য দিলে আপনারা বোর হয়ে যাবেন, নাহলে সমস্ত তথ্য আমার কাছে আছে।
আজকে তৃণমূল কংগ্রেস বলছে যে কেন ডিসক্রিপেন্সির জন্য অবশ্যই ইলেকশন কমিশন দায়ী, কারণ এআই যে টেকনোলজি ব্যবহার করেছে তার মানে যন্ত্রের যন্ত্রণা মানুষকে সহ্য করতে হচ্ছে। এবং কেন ইলেকশন কমিশনের নজরে আসছে না, প্রতিনিয়ত সংবাদ মাধ্যমগুলো বৃদ্ধ মানুষের ছবি তুলছে, এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে 92 বছরের বৃদ্ধ মানুষকে, কি করে অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্স করে হেয়ারিং এ আসছে, কেন আসবে বলুন তো? নির্বাচনের সময় তো বাড়ি গিয়ে ভোট নিয়ে আসে এই বৃদ্ধ মানুষদের, অসুস্থ মানুষদের। তাহলে হিয়ারিং এর সময় আনবে কেন? দেখুন এখানে দুটো গল্প পরিষ্কার আছে। একটা হলো যে তৃণমূল কংগ্রেসের রাজনীতির প্রকল্প হিসাবে ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইআরও, বিডিও স্তরের লোকরা এরা কিন্তু বা বিএলও একটা বড় অংশ, এরা কিন্তু যে অভিযোগটা সিরিয়াসলি আসছে যে তৃণমূল কংগ্রেস যাতে মানে হৈ হট্টগোল করতে পারে, যাতে বিক্ষোভ দেখাতে পারে, যাতে এসআইআর কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, সেই কারণে কিন্তু বহু জায়গায় প্রতিষ্ঠিত লোকের নাম বাদ দেওয়া হয়েছে, কারণ ওই নামগুলো বাদ গেলে খবরের কাগজে স্থান পাবে। জয় গোস্বামীর নাম বাদ গেলে অনেক বেশি স্থান পাবে আনন্দবাজার পত্রিকাতে, বা অমর্ত্য সেনের নাম বাদ দিয়ে গেলে। ফলে বহু জায়গায় মানে প্রশাসন, রাজ্য প্রশাসনের লোকজন তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক বার্তা সেই অনুযায়ী সচেতনভাবে মানুষকে হয়রানি করবার অভিযোগ আসছে। রাজ্য প্রশাসন যে হয়রানিটা করছে তার রাজনৈতিক ফসলটা তৃণমূল কংগ্রেস তুলছে। কিন্তু এটা দ্বিতীয় জায়গা যেটা, সেটা হলো রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দীর্ঘ সময় বুঝতে পারেনি। তারা কেবলমাত্র মশগুল হয়েছিল যে কত নাম বাদ গেছে। কিন্তু কিভাবে সাধারণ মানুষকে হয়রানি শিকার হতে হলো, শুধু কি দিল্লিতে জ্ঞানেশ কুমার দায়ী? জ্ঞানেশ কুমার অবশ্যই দায়ী, আবারও বলছি। কিন্তু জ্ঞানেশ কুমারের কে কার্যত নাকানি চুমানি খাওয়ালো রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসন সচেতনভাবে বহু লোককে শুনানির মধ্যে ফেলে দিয়ে রাজ্য প্রশাসনের মানে অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠলো। আর সেই মানুষের ক্ষোভ বিক্ষোভ গুলোকে আরো বেশি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ব্যবহার করলো। এই এন্টার রাজনীতিটা বুঝতে পারলো না রাজ্যের দুটো বিরোধী দল। সিপিএম বুঝতে চাইলো না, তার কারণ সিপিএম এর একটা আশঙ্কা যে এসআইআর থেকে যদি বিজেপি লাভবান হয়ে যায় তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে। সেই আশঙ্কা থেকে সিপিএম এর লোকজন তৃণমূলকে সমর্থন করলো। আর অন্যদিকে মানে বিজেপি যেটা হলো সেটা হলো মেধার অভাব, রাজনীতি বোঝার অভাব। শুভেন্দু অধিকারীর রাজনীতি বোঝার অভাবে প্রথম থেকেই ইলেকশন কমিশনের দায়-দায়িত্ব শুভেন্দু অধিকারী একা নিয়ে নিয়েছিল। বিজেপির একাধিক নেতা স্টুডিওতে আসতো, মানে অ্যাজ ইফ আমরা যখন এই প্রশ্নগুলো তুলতাম তখন তারা আমাদেরকে রে করে উঠতেন। বলতেন আপনি খুব বুঝেন, আপনি খুব জানেন। আমি বলছি যে এটা তৃণমূল কংগ্রেস এককভাবে নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে এসআইআর এর। নিয়ে ওরা রাজনীতি করছে। আমাদের উল্টো বলতো আপনি সবকিছু বুঝে গেছেন, আপনি সব জেনে গেছেন। কিন্তু আমি বলছি আজকে গিয়ে শুভেন্দু অধিকারী বলছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব। আজকে এত দেরিতে মানে বিলম্বিত বোধোদয় কেন, এই প্রশ্নটা আসবে। দেখুন এসআইআর এর যা ভেতরের খবর এবার আপনাদেরকে বলতে চাই যে রাজ্যের শাসক দল বেপরোয়া, বিরোধী দল চূড়ান্ত ব্যর্থ হয়ে মিউ মিউ করছে, আর সিপিআইএম দল কার্যত মাঠের বাইরে। এইরকম একটা অবস্থাতে কিন্তু আজকে যে পরিস্থিতি, আমি বিভিন্ন জেলার থেকে খবর পাচ্ছি বিপুল সংখ্যক লোকের নাম বাদও যেতে পারে, তার মধ্যে হিন্দুদের নামও বাদ যেতে পারে। সেই আশঙ্কাও কিন্তু বিরাট পরিমাণে আছে। ফলে এই আশঙ্কা থেকে যদি দেখো দুটো অপশন আছে। অনেক সময় ইলেকশন কমিশন দেখেও দেখে না, ভান করে ইলেকশনে চলে যেতে পারে। নর্মালি ইলেকশন কমিশন যেটা করে সেটা হলো কেবলমাত্র কাজটা সম্পাদন করে, কাজের গুণগত মানের দিকে তাকায় না। তুমি চাইতে পারি একটা বিশুদ্ধ ভোটার তালিকায় নির্বাচন হোক, কিন্তু ইলেকশন কমিশন শেষ পর্যন্ত দেখা যাবে হাত গুটিয়ে চুপচাপ নির্বাচনে চলে গেছে, বহু লোকের নাম বাদ চলে গেছে, মৃতদের নাম রয়ে গেছে, দুই বা ততোধিক ব্যক্তি মানে একই ব্যক্তির নাম দুই বা ততোধিক জায়গায় রয়ে গেছে, স্থায়ীভাবে চলে গেছে, তাদের নামও রয়ে গেছে। সেই স্ক্রুটিনি করবার সুযোগও হয়তো রাজনৈতিক দলগুলো মানে বিশেষ করে বিরোধী দলগুলো পাবে না। ফলে এইরকম সম্ভাবনা প্রবল। এবং ইলেকশন কমিশন যেটা দেখা যায়
নির্বাচন হলে সেই নির্বাচন পর্বে তারা কিন্তু কেবলমাত্র কাজটা সম্পূর্ণ করলেই হয়। ধরো কেন্দ্রের থেকে ৯০০ কোম্পানি আসে, কেন্দ্রীয় বাহিনী। ইলেকশন কমিশনে ভোটের দিন দেখবে ৯০০ কোম্পানিকে খুঁজে পাওয়া যায় না। তৃণমূল কংগ্রেস তার মতন করে ভোট লুট করে এটাই অভিযোগ। এবং তখন কারণটা হলো এই কেন্দ্রীয় বাহিনী যারা আসে, এইবার কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে রাজ্যের পুলিশ। এবার প্রশ্নটা হচ্ছে তুমি যদি ইলেকশন কমিশনে যদি রিপোলের দাবি করো, দেখা যায় ইলেকশন কমিশন কিন্তু ভোটটা উতরে দেওয়ার জন্য ব্যস্ত। ইলেকশন তুমি দাবি করেছো ১০০টা বুথে, ওরা একটা বুথেও করবে না। ফলে এই যে ইলেকশন কমিশনের কেবলমাত্র ইভেন্টটাকে উতরে দেওয়া, ভোটটাকে উতরে দেওয়া, এসআইআরটাকে উতরে দিলাম, সেটা গুণগত মান বজায় থাকলো কি থাকলো না সেই ব্যাপারে কোন রকম জ্ঞানেশ কুমাররা মানে পাত্তা নাও দিতে পারে। যদি তাই হয় তাহলে এসআইআর করে কি লাভ হলো? এবং এই প্রশ্নটা আসবে তখন কিন্তু তৃণমূল কংগ্রেস এই হিন্দু যেদের নাম বাদ যাবে, মতুয়াদের নাম বাদ যাবে, বা বিভিন্ন অঞ্চলের যে নমঃশূদ্র বা ওই বাংলা থেকে আসা হিন্দুদের নাম যদি বাদ যায়, যারা কিছুদিন আগ পর্যন্ত ভোট দিচ্ছিল, কেবলমাত্র ২০০২ সালের এসআইআর এর ম্যাপিং এ নাম না থাকার জন্য নাম বাদ যাচ্ছে, তাহলে কিন্তু এটা কিন্তু আগুন জ্বলবে। আমি চাই না এই ধরনের অশান্তি হোক। আমি মানে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের মতন করে তাওয়া গরম করবে, আগুন জ্বালানোর চেষ্টা করবে। আমি বলব যে জোর হাতে আপনারা অন্তত আগুন জ্বালাবেন না, তাওয়া গরম করবেন না। শান্তিপূর্ণভাবে থাকুন। এবং তোমার চ্যানেলে বলতে চাই যদি নামও বাদও যায় আপনি নাগরিকত্ব হারাবেন না। ফলে একটা অপদার্থ ইলেকশন কমিশনের ব্যর্থতা। ২ হলো রাজনৈতিক দলগুলো তাদের মতন তাওয়া শাঁকা বা মানে তাদের মতন রাজনীতি করার জন্য হয়তো আপনার নামটা ড্রপ যাবে বা যেতেও পারে। কিন্তু যদি একান্তই যায়, দয়া করে আপনি এটা মনে রাখবেন যে ভোটার তালিকায় না থাকলেও আপনি ভারতীয় হতে অসুবিধে নেই। অর্থাৎ ভারতীয় হতে গেলে ভোটার তালিকার নাম তুলতেই হবে। এমন দিব্যি আপনাকে কেউ দেয়নি। সংবিধানও দেয়নি। ফলে আপনি অবশ্যই রাজনৈতিক দলগুলি উত্তাপ থেকে মুক্ত থাকুন। অন্তত রাজনৈতিক দলগুলো আপনাকে বিপথে চালিত করতে পারে। সেখান থেকে আপনারা মুক্ত থাকুন। আ অবশ্যই প্রশাসনিক উদ্যোগে আপনার যে সাংবিধানিক অধিকার ভোট দেওয়া, আপনার নাম উঠুক এটা ঈশ্বর জানি করেন থাকে। কিন্তু এখন ঈশ্বর শব্দটা বলতে বাধ্য হচ্ছি তার কারণটা হলো দুটো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল আর অপদার্থ ইলেকশন কমিশন মিলে পুরো এসআইআরটাকে ঘেঁটে করে দিয়েছে। ফলে এইরকম একটা অবস্থাতে কি রেজাল্ট আসবে সেটা আশঙ্কা কেবলমাত্র করা যায়। আ আ কিন্তু নাগরিকের কাছে আমাদের অনুরোধ, আমার অনুরোধ ব্যক্তিগতভাবে যে বিভ্রান্ত হবেন না। যদি ভোটার তালিকায় নাম নাও থাকে তাও আপনি নাগরিক। ভারতবর্ষের নাগরিক হতে গেলে ভোটার তালিকায় নাম তুলতেই হবে। বা আমি ভোটার তালিকায় নাম উঠেনি জন্য আমি নাগরিক হলাম না বা কিছু সময়ের জন্য ভোটার তালিকায় নাম উঠলো না জন্য ভোটার মানে আমি নাগরিক থাকলাম না। দয়া করে এরকম ভাববেন না। ভারতবর্ষের সংবিধানে কোথাও বলা নেই যে তোমাকে ভারতের নাগরিক হতে গেলে ভোটার তালিকায় নাম তুলতেই হবে। যদি না তোলো তাহলে তুমি নাগরিক হবে না। ফলে যদি কারোর নাম কোনো কারণে যদি চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে, উত্তেজিত হবেন না। শান্তভাবে আবার ফর্ম 6 এ ইনক্লুশন করার জন্য আবেদন করবেন। তখন চাপটা কমে যাবে ইলেকশন কমিশনের বা আ ইলেকশন কমিশন বলে তো কিছু নেই। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বা ডিএম অফিসের। ফলে তারা তখন হয়তো কম চাপে আপনার নামটা ঠিক তুলে দিবে। ফলে আমার আবেদন থাকবে সবার কাছে যে রাজনৈতিক দলগুলো আপনাকে বিভ্রান্ত করতে চাইছে, আপনাকে উত্তেজিত করতে চাইছে। এই উত্তেজনায় কিন্তু দয়া করে আপনারা পা দেবেন না।